ব্যবসা হচ্ছে একটা বিয়ের মতো। এখন আমি যদি কাউকে বিয়ে করি, আমি কিন্তু চিন্তা করব না যে আচ্ছা 1 বছর ঝগড়া হয়েছে, পরের বছর ডিভোর্স দিয়ে দিব। আমরা কিন্তু বিয়ে ওই চিন্তা করেই করি যে ইটস আ রিলেশন অফ আ লাইফ টাইম। সো ওয়াই নট বিজনেসকে আমরা এভাবে চিন্তা করছি না। ছোটবেলা থেকে কিন্তু আমাদের মাথায় সেট করে দেওয়া হয় যে তোমাকে হয় শিক্ষক হতে হবে, নয়তো তোমাকে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার। তবে এসব কিছু ছাপিয়েও কিন্তু আপনি হয়ে উঠতে পারেন একজন দারুণ উদ্যোক্তা, তবে সেটার জন্য কিন্তু আপনার থাকতে হবে লক্ষ্য। সো আমি যদি আপনাদেরকে এখানে একটু দেখাই যে এই জিনিসটা, যেখানে একটা হ্যান্ডিক্রাফটের মধ্যে কিন্তু পুরো বিশ্বর পতাকা আমি দেখতে পাচ্ছি। এবং আপনি যখন দেশের বাইরে যাবেন, যে কোনো জায়গায় আপনি যদি ঘুরতে চান, তাহলে কিন্তু আপনি সেই দেশটার ক্যারিকেচার, অর্থাৎ যেমন আপনি যদি প্যারিসে যান তাহলে টুইন টাওয়ারের কোনো কিছু একটা ছোট গিফট নিয়ে আসেন, অথবা আপনি দিল্লি গেলে পারে আগ্রার তাজমহল নিয়ে আসতে পারছেন। ঠিক তেমনি বাংলাদেশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভ্রমণের স্থান রয়েছে, যেমন রয়েছে আহসান মঞ্জিল, তেমনি আমাদের যদি আমরা সমুদ্রের দিকে যাই রয়েছে সেন্ট মার্টিন, বঙ্গোপসাগর, এগুলোরও সুন্দর হ্যান্ডিক্রাফট। কিন্তু আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, যার অফিসে সাফাত কাদির, তিনি কিন্তু এগুলোই মূলত বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করে। সো আমরা কিন্তু আর দেরি করব না, এটা আমি রেখে দিলাম এবং আমরা এখন সাফাত কাদির ভাইয়ার সঙ্গে কথা বলবো এবং তিনি আসলে কিভাবে বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করছে সেটাই জেনে নিব। চলুন। হ্যালো আপু, কি অবস্থা? এই তো ভালো আছেন ভাইয়া? চলে আসলাম কথা বলতে আপনার হাত বাক্স নিয়ে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সাফাত ভাই, আপনার সাথে কথা হয়েছিল এর আগে আপনার হাত বাক্স নিয়ে। তো আমি যতটুকু জানি যে আপনি অনলাইন থেকে আপনার বিজনেসটা শুরু করেছিলেন, তো অনলাইন থেকে এখন অফলাইনে আপনার নিজস্ব ফ্যাক্টরি আছে, অফিস আছে, এবং আপনার আন্ডারে আমি জানি অনেকজন কাজও করছে, কর্মী। সো এই জার্নিটা কিভাবে হলো, মানে মার্কেটিং, তারপরে উদ্যোক্তা, এত সফলতা কিভাবে আসলে? থ্যাংক ইউ। আমার হচ্ছে হাত বাক্স যখন শুরুটা হয়, তো আমরা প্রথম থেকেই চেয়েছিলাম যে এটা একটা বাংলাদেশে একটা সময় ইন্ডিপেন্ডেন্ট একটা সুভিনির ব্র্যান্ড বা আর্ট ক্রাফটের ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে। এবং আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি 5-6 বছরের মধ্যে আমরা যদি বলি আর্ট ক্রাফটে আমরা সবচেয়ে লিডিং ব্র্যান্ডে পরিণত হয়েছি। তো প্রথমত যেটা আমরা ছিল যে আমরা তখন খুব ছোট একটা অফিসে আসলে আমাদের যাত্রা শুরু হয়। তো আমরা যেটা করেছিলাম যে আমরা প্রথম অবস্থাতে আমাদের ব্র্যান্ডটাকে একটা ডিজিটাল ব্র্যান্ড হিসেবেই বানানোর পরিকল্পনা ছিল। তো যেটা দেখা গেল যে ডিজিটাল পার্টটাতেই আমরা তখন আসলে মনোনিবেশ করেছিলাম। এবং আমাদের যেটা আসলে তখন ইউএসপি ছিল যে আমাদের প্রোডাক্টটা আসলে খুবই ইউনিক ছিল আর কি, কারণ বাংলাদেশে এর আগে মিনিয়েচার ইন্ডাস্ট্রি বা হচ্ছে মিনিয়েচার সুভিনির নিয়ে কেউ কাজ করেনি। তো ইনিশিয়ালি আমরা যেটা হয় ওই ইউনিকনেসের কারণে আমরা একটা ভালো মার্কেট গ্র্যাব করে ফেলি। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে একটা সার্টেন টাইম পরে আমাদের সেলটা ডাউনের দিকে যাওয়া শুরু করে এবং আমাদের যেই পার্টনার আমরা যারা ছিলাম আমরা সবাই ঢাকা ইউনিভার্সিটির অ্যালুমনাই। তো আমাদের ওই ঢাকা ইউনিভার্সিটির অ্যালুমনাই হওয়ার যে একটা বিশেষত্ব বা ওইটার যে একটা আলাদা সিগনিফিকেন্স, সেটা আসলে আমরা বোঝা শুরু করেছি যখন আমরা হচ্ছে কর্পোরেট মার্কেটিংয়ে যাওয়াটা শুরু করি। তো কর্পোরেট মার্কেটিংয়ে যাওয়ার আগে আমরা আরেকটা কাজ করেছিলাম যেটা আসলে আমাদের সেলটাকে আসলে অনেকটা স্টেডি করতে পেরেছিল। সেটা হচ্ছে আমরা একটা শপ ইন শপ পদ্ধতিতে আমাদের প্রোডাক্টগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। শপ ইন শপ যদি আমি ইজি ডেফিনেশন দিই, এটা হচ্ছে বিভিন্ন বড় ব্র্যান্ডের শোরুমে আমাদের জন্য একটা সেপারেট স্পেস নিয়ে নেওয়া। তো ইনিশিয়ালি এটা আমরা খুবই থ্যাঙ্কফুল বিশ্বরঙের বিপ্লব সাহা দাদার কাছে, কারণ উনি প্রথম আমাদেরকে এই অ্যাপ্রোচটা করেছিলেন যে বিশ্বরঙের যে শোরুমগুলো আছে সেখানে আমাদের প্রোডাক্টটা আমরা রিসেল করতে চাই কিনা। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আপনারা এত সফল ব্র্যান্ড হওয়ার পরেও কেন আপনারা শোরুমে আসছেন না বা কোনো নিজস্ব আউটলেট দিচ্ছেন না। কারণ এর প্রধান কারণ হচ্ছে আমি আমার কোনো রকমের বড় পুঁজি না খাটিয়ে জাস্ট একটা মার্কেটিং বা বিজনেস টেকনিকের থ্রুতে আমার প্রোডাক্ট অনেক বেশি ছড়িয়ে দিতে পেরেছি। এবং সেই কারণে দেখা গিয়েছে সবার কিন্তু দেখেন একটা আলাদা টিজি থাকে। বিশ্বরঙের স্পেসিফিক একটা গ্রুপ আছে যারা হচ্ছে বিশ্বরং থেকেই প্রোডাক্ট কিনবে। যাত্রার একটা ফ্যান বেজ আছে যারা শুধু যাত্রা মেলাতেই যাবে। সো আমি যেই কাজটা করেছি, আমি জাস্ট ওই জায়গাগুলোতে আমার প্রোডাক্ট পৌঁছে দিয়েছি, একটা সুন্দর ডিসপ্লে দিয়ে দিয়েছি এবং ওনাদের এখান থেকে আমি রেগুলার ফিডব্যাক কালেক্ট করে যে কোন টাইপের ব্র্যান্ডে বা কোন শোরুমে আমার কোন প্রোডাক্ট ভালো যাচ্ছে সেভাবে আমি তাদেরকে স্টক প্রোভাইড করে দিয়েছি। দেখেন একটা খুব পপুলার কোর্স আছে, হয়তো এটা আপনি শুনেছেন, যে ইফ ইউ হ্যাভ অনলি ওয়ান ইনকাম স্ট্রিম দেন ইউ আর জাস্ট ওয়ান স্টেপ অ্যাহেড অর ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম গেটিং ব্যাংকরাপ্ট।
ব্যাপারটা ব্যবসার ক্ষেত্রেও সত্যি। আপনার যদি প্রোডাক্ট সেল করার একটা মাত্র মার্কেটিং চ্যানেল থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো সময় বড় বিপদে পড়তে পারেন। কথার কথা, কিছুদিন আগে আমরা দেখেছিলাম কোনো একটা কারণেই হোক ইন্টারনেট বেশ লম্বা সময়ের জন্য বন্ধ ছিল, এবং আমার যদি ওই সময় ব্যবসাটা শুধুমাত্র ইন্টারনেট ওরিয়েন্টেড হতো বা ডিজিটাল ওরিয়েন্টেড হতো, আমার সেল কিন্তু জিরোতে। ডেফিনেটলি আমরা যদি কম্পারিজন করে দেখাই, ওই সময় আমরা যেটা দেখি যে আমাদের ওই সময় একদিনে যা সেল হতো সেটা আমার এক মাসেও সেল করা সম্ভব হচ্ছিল না। সো ওই সময় আমার যদি একটা ওয়ে অফ ইনকাম থাকতো দেন ডেফিনেটলি আমিও হয়তো ব্যাংকরাপসির দিকে চলে যেতাম। সো কন্টিনিউয়াস গ্রোথ বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মাল্টিপল ইনকাম স্ট্রিম আপনাকে এনশিওর করতেই হবে। সো যে কথায় ছিলাম, কর্পোরেট সেলসে আমরা মনোনিবেশ করি এবং কর্পোরেট সেলসে মনোনিবেশ করার কারণে আমাদের যে একটা ম্যাসিভ গ্রোথ বা যেটা বলে গ্রোথ এক্সপ্লোশন, সেটা আসলে আমাদের হয়েছে। এই মুহূর্তে আমরা বাংলাদেশের সরকারি, বেসরকারি, কর্পোরেট হাউস, ইউনিভার্সিটি, হোটেল, রিসোর্ট সহ অলমোস্ট 180 ক্লায়েন্ট আছে এবং তাদের থ্রুতে আমাদের যেই সেলটা হয় সেটা দেখা যাচ্ছে আমাদের ওভারঅল সেলের 70%-এরও বেশি। সো 3টা বেস আমরা নির্ধারণ করে যে ডিজিটাল, শপিং শপ এবং কর্পোরেট হাতবাক্সকে আমরা আসলে অনেক বেশি স্টেবল রাখতে পেরেছি। কর্পোরেট সেক্টর, তারপরে শপিং মল, এগুলোতে কি ধরনের প্রোডাক্ট আসলে দিচ্ছেন এবং কোন প্রোডাক্টসের সব থেকে বেশি দর্শক অথবা যিনি ক্রেতা তাকে অ্যাট্রাক্ট করছে, কোন টাইপের? আমি যদি এখানে বলি, এখানে আমার প্রোডাক্ট ক্যাটেগরি আমি 2টা ভাগ করে ফেলবো। সর্বপ্রথম হচ্ছে হাতবাক্স ইন অনলাইন ইজ আ ভেরি পপুলার ব্র্যান্ড। আমরা যেটা দেখেছি যে দেশি বিদেশি যারাই বাংলাদেশে আছেন বা যারা একটু আর্ট ক্রাফট এনথুসিয়াস্ট তারা সবাই মোটামুটি এখন হাতবাক্সকে চিনেন। হাতবাক্সর সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট অনলাইনের ক্ষেত্রে হচ্ছে আমাদের ফ্রিজ ম্যাগনেটগুলো। কারণ ব্যাক ইন 2018 যখন আমরা হাতবাক্স নিয়ে কাজ করা শুরু করেছি তখন বাংলাদেশে ট্যুরিজম সুভিনির বলে কিছু ছিল না। প্রথমত আমরাই এটা ইনিশিয়েটিভ নেই এবং এই জায়গাটাতে কন্টিনিউয়াসলি কাজ করে শুধু ফ্রিজ ম্যাগনেট এখন আমাদের 145টারও বেশি ডিজাইন। সো উই ক্যান অফার, মানে এন্টায়ার ওয়ার্ল্ডে যে পরিমাণ ডিজাইন আছে সবগুলো দেশ মিলায় হয়তো একটা পার্টিকুলার দেশের যদি হিসাব করি এর চেয়ে বেশি ডিজাইন নিয়ে কেউ কাজ করেনি। উই হ্যাভ এভরিথিং ইন ফ্রিজ ম্যাগনেট। আপনি রিক্সার কথা বলেন, আপনি কক্সবাজারের কথা বলেন বা আপনি মানচিত্রের কথা বলেন, সব কিছুকেই আমরা একটা মিনি আর্টিফ্যাক্ট হিসেবে ফ্রিজ ম্যাগনেটের মধ্যে নিয়ে এসেছি। তো দেখা যায় যে আমাদের অনলাইনের যেই ক্রেতারা আছেন তারা কিন্তু অনেক সময় চান, যদি উনি আমার নতুন কাস্টমার হয়ে থাকেন, যে প্রোডাক্টটা আমি ধরে দেখব বা প্রোডাক্টের সাইজটা আমার একটু বোঝা দরকার। তো এই কারণে আমাদের অনলাইনে যে প্রোডাক্টগুলো খুব ভালো যায় সেগুলোই হচ্ছে আমরা আমাদের বিভিন্ন শপিং স্পট বা আমরা সেলস আউটলেট যদি বলি সেখানে আমরা দিয়ে রেখেছি। অনেক সময় দেখা যায় যে ওই পার্টিকুলার ব্র্যান্ড থেকে আমাদের জন্য খুব স্পেশাল কোনো রিকুইজিশন থাকে বা অনেক সময় আমরা কো ব্র্যান্ডেড কাজ করি, যেমন বালিশিরা রিসোর্টের সাথে আমাদের কাজ হয়। ওদের এখানে আমাদের একটা সেলস কর্নারের মতো আছে, কিন্তু ওদের রিকোয়েস্টে আমরা বালিশিরা রিসোর্টের উপর একটা ফ্রিজ ম্যাগনেট ডেভেলপ করে দিয়েছি। সেম জিনিসটা হয়েছে আমাদের যে মিলিটারি মিউজিয়াম আছে তাদের জন্য। সো দেখা যায় যে আমাদের রেঞ্জের সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট এবং আমাদের যারা পার্টনার আছে তাদের স্পেশাল রিকুইজিশনে কাস্টম ওরিয়েন্টেড প্রোডাক্ট, এই 2টা জিনিসের ব্লেন্ড হচ্ছে আমাদের শপিং মলগুলোতে থাকে। আর কর্পোরেটের চিত্রটা কমপ্লিটলি ভিন্ন। কর্পোরেটে হাতবাক্স ইজ আ ওপেন বুক। আমরা ওইখানে হচ্ছে ক্লায়েন্টদের যে ডিমান্ডটা থাকে সেটা যদি আমি বলি কোনো ফার্মাসিউটিক্যাল হয় এবং তিনি যদি কোনো পার্টিকুলার হিউম্যান অর্গানের ট্রিটমেন্ট নিয়ে কাজ করেন, হতে পারে সেটা কিডনি, হতে পারে সেটা লাংস, তো ওই জিনিসের পার্টিকুলার ওনার জন্য কাস্টম করে আমরা ওনাকে প্রোভাইড করে দিই। কারণ যেটা দেখা যায় যে কর্পোরেট সেলস তো আসলে খুব ম্যাস কোয়ান্টিটি হয়, তো দেখা যায় যে 1000, 5000, 10,000 পর্যন্ত হয়। সো সেখানে আমরা ক্লায়েন্ট যে জিনিসটা চাচ্ছে সেই জিনিসটাই আমরা প্রোভাইড করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখন পর্যন্ত আমি যতটুকু জানি যে আপনি ক্যালেন্ডার নিয়ে, তারপরে পেপার ওয়েট নিয়ে, এগুলো নিয়েও কাজ করছেন। সো এগুলাও কি সব কিছু রং তুলির মাধ্যমে এগুলাও কি সেমভাবে করা হয় কিনা? আর ক্যালেন্ডার যদি করে থাকেন তাহলে ক্যালেন্ডারের চিত্রগুলো আসলে কীরকম হয় যদি? থ্যাংক ইউ, এই প্রশ্নটা আসলে আমার খুব পছন্দ হয়েছে। কারণ ক্যালেন্ডার ইজ আ আইটেম যেটার কারণে হাতবাক্স কর্পোরেটে খুব জনপ্রিয়তা পাওয়া শুরু করে আর কি। আর আমরা যেটা বলতে পারবো, উই ক্যান ডেফিনেটলি টেক আপ রাইট যে বাংলাদেশের সবচাইতে আর্টিস্টিক বা অ্যাস্থেটিক ডেস্কটপ ক্যালেন্ডার হাতবাক্স ইন্ট্রোডিউস করেছে। আপনি চেক করে দেখতে পারেন অনলাইন বা অফলাইন। 2020-এর আগে আমরা কিন্তু যত ক্যালেন্ডার দেখি সেটা ছিল 3 রকম। একটা হচ্ছে পেপার ওয়াল ক্যালেন্ডার, একটা হচ্ছে পেপার ডেস্ক ক্যালেন্ডার, বা হচ্ছে কিছু ওই যে উডেন বোর্ডের কিছু ইউটিলিটি ক্যালেন্ডার আর কি। 2020 অনওয়ার্ড হাতবাক্স কিন্তু সর্বপ্রথম খুবই আর্টিস্টিক ক্যালেন্ডার নিয়ে এসেছে। এখন আসে এগুলো ডিজাইনের ক্ষেত্রে।
ছোটবেলা থেকে আপনারও হয়তো মনে আছে যে নতুন বছরে কিন্তু একটা চার্ম ছিল নতুন ক্যালেন্ডারটা, এবং আপনি খেয়াল করে দেখবেন ওই সময় কোন দৃশ্যগুলা বা কোন ছবিগুলা ক্যালেন্ডারে থাকতো, অবশ্যই ফুল, অবশ্যই গ্রামের দৃশ্য, অবশ্যই হচ্ছে প্রাচীন মুদ্রা, স্পেশালি ব্যাংকের যে ক্যালেন্ডারগুলো সেগুলোতে প্রাচীন মুদ্রা থাকতো, আর একটা থাকতো যে কিছু অ্যাবস্ট্রাক্ট নকশা করা কিছু ক্যালেন্ডার। হাত বাক্স এক্স্যাক্টলি ওই জায়গাটাতেই হিট করেছে। আমরা এই বছর যে ক্যালেন্ডারগুলো নিয়ে কাজ করছি সেখানে উই হ্যাভ ফ্লোরাল সিরিজ। আমাদের যে ক্যালেন্ডার আছে সেখানে আমরা রুরাল বাংলাদেশকে নিয়ে এসেছি, কমপ্লিটলি অ্যাবস্ট্রাক্ট একটা আর্টিস্টিক ভাইবে। আমরা বাংলাদেশি কয়েন নিয়ে কাজ করছি। এই মুহূর্তে হচ্ছে পোস্ট লিবারেশন ওয়ার বাংলাদেশে যে কয়েনগুলো লঞ্চ হয়েছে, তো সেই কয়েনগুলো নিয়ে আমরা ক্যালেন্ডার ডেভেলপ করেছি। এবং এবার সবচেয়ে বড় আমাদের আকর্ষণ ছিল টেরাকোটা ক্যালেন্ডার। বাংলাদেশের প্রাচীন টেরাকোটা মোটিভকে কেন্দ্র করে কমপ্লিট 3D টেরাকোটা ডিজাইন দিয়ে আমরা এবার ক্যালেন্ডার নিয়ে এসেছি। আর ক্যালেন্ডারের পার্টটাও যদি বলি, এই সবগুলোই আমাদের ইনহাউস প্রোডাকশন হচ্ছে। আমাদের প্রায় 25 জনের একটা আর্টিস্ট পুল আছে, তারাই হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট নিখুঁতভাবে হাতে রং তুলির মাধ্যমে রং করে আপনাদের সামনে পরিবেশন করছে। এখন খুবই অফ টপিকে যদি যাই, যে কোভিড বলেন অথবা রাজনৈতিক অস্থিতিশীলতা অথবা দেশে যে কোনো ধরনেরই অস্থিতিশীলতা যে কোনো সময় আসতে পারে। তো আমরা দেখেছি কোভিডের সময় একটা টানা লকডাউন গেছে, কিছুদিন আগেও দেশে কারফিউ জারি হয়েছিল রাজনৈতিক অস্থিরতার কারণে। এই সব কিছু মিলিয়ে কিন্তু দেখা যায় যারা উদ্যোক্তা তাদের আন্ডারেও কিন্তু অনেকগুলো কর্মী কাজ করে। এছাড়াও আপনি যেমন কিছুক্ষণ আগেই বললেন যে অনলাইন বেসড যাদের বিজনেস তাদের প্রবলেম, যেহেতু নেট কিছুদিনের জন্য বন্ধ ছিল ইন্টারনেট। সো এই সমস্যাগুলো কাটানোর উপায় কি, অথবা এর কারণে আপনি কোনো ধরনের অসুবিধা ফেস করেছেন কিনা আসলে প্র্যাকটিক্যালি বিজনেসের ক্ষেত্রে? এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে যে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এবং একটা হচ্ছে কি করণীয়। সর্বপ্রথম আমি বলবো যে প্রত্যেকটা কোম্পানির উচিত অ্যাটলিস্ট 3 মাস সার্ভাইভ করতে পারবে এরকম একটা ফান্ড মজুত রাখা। যেটা দেখা যায় যে আমরা যারা কর্পোরেটে অনেক বেশি কাজ করতেছি বা আমাদের যাদের সেলস টার্নওভার অনেক হাই, আমাদের হয় যে এত টাকা আসলে রিজার্ভ রাখা সম্ভব হয় না, কারণ যখনই কর্পোরেটে সেল করছেন এখানে একটা ক্রেডিটের গেম আসতেছে এবং সেই কারণে আপনার মানিটা কিন্তু রোলিংয়ে চলে যাচ্ছে। তারপরও প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে শিক্ষা নিয়ে আমরা এখন একটা সেপারেট রিজার্ভ রাখার চেষ্টা করছি, যেখানে অ্যাটলিস্ট 3 মাস না হলেও 2 মাসের রিজার্ভ কিন্তু আমার হাতে যেন থাকে। এবং সেক্ষেত্রে কোম্পানি যদি কখনো বিপদে পড়ে যায় এরকম মানে আনফোরসিন সিচুয়েশনের কারণে, হতে পারে সেটা কোনো ভাইরাস, হতে পারে রাজনৈতিক অস্থিরতা, কোম্পানিতে যারা কাজ করতেছে তারা যেন কোনোভাবে ভুক্তভোগী না হয়। শেষ আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে এই হাত বাক্স নামটা খুবই ছোট করে যদি বলেন যে হাত বাক্স নামটা কেন, কিভাবে আইডিয়া আসলো, এবং উদ্যোক্তা যারা হতে চায় বা এই যে আপনি যেমন বলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে আপনাকে অনেক কথা শুনতে হয়েছে এই লাইনে আসার কারণে, তো শুধু ঢাকা ইউনিভার্সিটি না, কেউ যদি অক্সফোর্ড থেকে পড়েও নিজের দেশে সেটেল আপ হতে চায় তাহলে তার লক্ষ্য সে কিভাবে আগাবে আসলে? সর্বপ্রথম যেটা হচ্ছে হাত বাক্সর নামটা কিভাবে আসছে। হাত বাক্সর নামটা আসলে বেশ ইউনিক একটা জার্নি। বিং দ্য ফাউন্ডার এই নাম আমি দেই নাই, আমার যিনি কো ফাউন্ডার আছেন রবিউল হোসেন ভাই, উনি হচ্ছে মেইনলি আমাদের ক্রিয়েটিভ হেড, তো ওনার কাছ থেকে এই নামটা এসেছিল। হাত বাক্স কনসেপ্টটা ছিল এরকম যে আমরা হচ্ছে মানুষজনকে গিফট দিতে যাচ্ছি। ইনিশিয়ালি হাত বাক্স ইজ জাস্ট আ সুভিনির ব্র্যান্ড। তো সুভিনির যখন আমরা দেই তখন সেটা আমরা চিন্তা করে একটা খুব সুন্দর র্যাপিং করা বক্সে থাকবে এবং হ্যান্ড টু হ্যান্ড আমরা দিব উইথ ইমোশন। সো ওইখানে দুইটা জিনিসকে আমরা জাস্ট অ্যাকম্পাইল করি যে হাতে হাতে দেওয়া হবে হাত আর বাক্সে দেওয়া হবে বাক্স। সো সেখান থেকে আসলে নামটা হয়ে যায় হাত বাক্স, মোর রিয়েলিস্টিক এবং ইউজফুল একটা টার্ম, এবং এখন আল্লাহর রহমতে এটাই একটা ব্র্যান্ড নেমে কনভার্ট হয়ে গিয়েছে। আর যদি আমি নতুন উদ্যোক্তাদের ব্যাপারে বলি, ব্যবসা হচ্ছে একটা বিয়ের মতো। এখন আমি যদি কাউকে বিয়ে করি আমি কিন্তু চিন্তা করব না যে আচ্ছা 1 বছর ঝগড়া হয়েছে পরের বছর ডিভোর্স দিয়ে দিব। আমরা কিন্তু বিয়ে ওই চিন্তা করেই করি যে ইটস আ রিলেশন অফ আ লাইফ টাইম। সো ওয়াই নট বিজনেসকে আমরা এভাবে চিন্তা করছি না। আমি যখন লং টার্মের গেমটায় ফোকাস করব তো তখন কিন্তু আমার যে এই শর্ট টার্মের সেটব্যাক সেটা আমাকে আসলে খুব বেশি বিচলিত করবে না, এবং লং টার্মের গোল আমার সামনে থাকলে আমি আসলে উই গোল ওরিয়েন্টেড কিছু অ্যাকশন ফিক্স করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এবং ডেফিনেটলি ইউ হ্যাভ টু ড্রিম বিগ। যেমন আমার একসময় স্বপ্ন ছিল যে আমি কিছু একটা বানাবো যেটা বাংলাদেশে নাই, দেন আমার স্বপ্ন হলো বাংলাদেশের সবচেয়ে পপুলার সুভিনির ব্র্যান্ড হব। দুইটাই আল্লাহর রহমতে হয়তো অনেকটাই অর্জন করতে পেরেছি। এখন আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশের ইভেন এই এশিয়ার সবচেয়ে বড় আর্টক্রাফট ব্র্যান্ড হওয়ার, এবং ওইটা নিয়ে কাজ করে যাচ্ছি। এই বছর হাত বাক্সে আপনারা অনেক নতুন কিছু দেখবেন, সে আশাতেই আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আশা করি খুব চমৎকার কিছু উপহার আপনাদের জন্য নিয়ে আসতে পারবো।